বাংলাদেশে ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা থাকার পরও এখনও লক্ষাধিক মানুষ বলা হয় বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছেন। কারণ যে পরিমাণ রোগী, সেই পরিমাণ চিকিৎসক বা ইনস্টিটিউটের সক্ষমতা নানান কিছুতে আমরা এখনও পিছিয়ে আছি এবং ক্যান্সার বিষয়টিকে আমরা ভালোভাবে বুঝিনি বা বুঝাতে পারিনি। এই নানান সংকটের কথা তো আমরা বলবোই, তবে একেবারে সাধারণ যে বিষয় আশয়গুলো রয়েছে, ক্যান্সারের লক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা, এই ধাপে ধাপে আমরা কথা বলবো। আমাদের বিষয় আজকে দিয়েছি ক্যান্সারের পরীক্ষা ও চিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের দুজন পুরনো মানুষ যারা বহুদিন ধরে কাজ করছেন। ডাক্তার রুবিনা সুলতানা, সহকারী অধ্যাপক, রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোয়ারদার, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগত আপনাকে। আমি প্রথমেই ডাক্তার রুবিনা সুলতানা আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার নিয়ে তো মানুষের ভয় অনেক বেশি। অন্য রোগের ক্ষেত্রে অন্য রোগও কিন্তু প্রাণ কাটছে, ডায়াবেটিস কাটছে বা অন্যান্য অসংক্রামক ব্যাধি, সেখানেও মানুষ ধরাশায়ী হচ্ছে, কিন্তু ক্যান্সার শুনলেই মানুষ আকাশ থেকে পড়ে। এখনও এত আলোচনা, এত কথার পরেও মানে এই জায়গাতে আপনার বক্তব্য কি, কেন এমন হয়? ক্যান্সার নিয়ে আসলে আমাদের যে ভয়টা, আমার যেটা মনে হয় যে হঠাৎ করে হার্ট অ্যাটাকেও কিন্তু ইনস্ট্যান্টলি মারা যায়, বা ডায়াবেটিস নিয়ে যেটা মানে দুরারোগ্য ব্যাধির মতনই, এটা লং টাইম ধরে চলছে। আমরা কিন্তু তাকে কখনোই হয়তোবা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু কিওর করতে পারি না। কিন্তু ক্যান্সার শুনলেই মনে হয় যে রুগী আজকে ধরা পড়েছে, মনে হয় মারা যাবে। কিন্তু এই জিনিসটার ভয়টা থেকে আমাদেরকে আসলে উঠে আসতে হবে। যেমন আমি যদি ক্যান্সারটাকে একদম আর্লি, মানে একদম প্রাথমিক পর্যায়ে, যেটাকে আমরা স্টেজিং বলি, স্টেজ 1-2 এর দিকে আমরা ধরতে পারি বা একদম আর্লি স্ক্রিনিংয়ে ধরতে পারি, তাহলে কিন্তু অবশ্যই নিরাময়যোগ্য। তো এই নিরাময়যোগ্যতা আসলে সব কিছু নির্ভর করবে আমি কোন স্টেজে ধরা পড়লাম। এখন আমাদের মধ্যে মনে হয় যে ক্যান্সার মনে হয় সবই স্টেজ 4, মানে যেটা একদম লাস্ট স্টেজ আমরা বলছি। তো স্টেজ 4-এ মানে ধরা পড়লাম, তাই আমি কিওর করতে পারবো না, আমি মারা যাব। কিন্তু 4ও তো কোনো ক্যান্সারের ক্ষেত্রে আবার এটাই আমি বলছি যে এই 4 হলেও যে আমি ভয় পেয়ে যাব যে ধরা পড়লো, ঠিক আছে আমি বাসায় চলে যাই, একটু খাওয়া দাওয়া করি, তারপরে যেটা পেশেন্টদের মধ্যে হয় বা পেশেন্টের মধ্যে প্লাস পেশেন্টের যারা কেয়ার গিভার বা অন্যান্যরা, তাদের মধ্যেই মনে হয় ধরা পড়েছে আর চিকিৎসা খরচ করার দরকার নাই, উনি তো মারা যাবেনি, আমি বাসায় নিয়ে চলে যাই। এবং এমনও হয় যে সব রকমের ইনভেস্টিগেশন করলো, স্টেজিং করলো, সব কিছুই করা হয়ে গেল, মানে এতগুলো টাকা খরচ করলো কিন্তু চিকিৎসা স্টার্ট করলো না। তো দুটো কারণে, একটা হচ্ছে মারা যাবে, আমি তাহলে কেন খরচ করব, আর আরেকটা হচ্ছে আর্থিক অক্ষমতা। যখনই একটা, যেহেতু ক্যান্সার একটা এক্সপেন্সিভ চিকিৎসা, ক্যান্সার অ্যান্টি ক্যান্সার ড্রাগস হোক, সার্জারি হোক, বা আমাদের যে রেডিওথেরাপি বলি, তো তিনটাই আসলে একটু এক্সপেন্সিভ। তো সব মিলিয়ে তারা কিন্তু একটা দুই দিকের বার্ডেন, একটা ইমোশনাল বার্ডেন বা সব কিছু মিলিয়ে, আর আরেকটা হচ্ছে আর্থিক নিয়ে বেশি আমার কাছে এখন, বিশেষ করে বাংলাদেশের জন্য আর্থিক সক্ষমতাটা অনেক বেশি এবং প্রতিটাই হচ্ছে অনেক এক্সপেন্সিভ খরচ। কিন্তু আমরা যদি তাদেরকে বলি যে এটা তোমার চিকিৎসাটা দিতে আস্তে আস্তে তোমাকে খরচ করতে হবে, এটা লং একদম যে আজকে এতগুলো খরচ করতে হবে তা না, তুমি আস্তে আস্তে করো, স্টার্ট করো, তুমি শুরু করে যখন তুমি আস্তে আস্তে সেটা ফলটা পাবে, তখন নিজে থেকেই কিন্তু আসলে করবে। কিন্তু সবার আগে আমাদের স্টার্টিংটা জরুরি। এটা হচ্ছে বিশ্বাস, চিকিৎসা। আমি সেই জায়গাতে একটু আসতে চাই ডাক্তার মোহাম্মদ একরামুল হক। এই যে শুরু করতে করতে দেরি করা, শুরু করতে করতে অনেক জায়গা ঘুরে ফেলা, অনেকজনের কাছে নক করা, মানে এটিও কি আসলে মানে উনি স্বেচ্ছায় না বুঝেই নিজে ক্লান্ত হয়ে গেলেন কিনা, সেটা আসলে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। এটি খুব কমন চিত্র যে একটি রোগী খুব প্রাথমিক পর্যায়ে হয়তো তার ক্যান্সারটা শনাক্ত হয়েছে, কিন্তু ওনার অজ্ঞতা হোক বা ওনার ভয় হোক, অথবা অনেক সময় মানুষ কনফিউজড হয়ে যায়। যেমন আমি যদি আপনাকে একটি ছোট উদাহরণ দেই, একজন মানুষের একটি জায়গা থেকে টিস্যু নিয়ে শনাক্ত হলো যে সে ক্যান্সার, কিন্তু ওই রুগী বা রুগীর স্বজনরা বা পরিবারের সদস্যরা ওরা মনে করে যে সেকেন্ড আরেকটা ওপিনিয়ন নিবে বা আবার উনি রিবায়োপসি করবে। এখন আপনি জানেন যে একটি বায়োপসি করে টিস্যু ডায়াগনোসিস হয়ে আসতে কিন্তু কয়েকদিন সময় লাগে।
এরপরে এটাকে আমরা কনফার্ম করার জন্য আবার স্পেসিফাইড করার জন্য আমরা কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করি, যেটিও করতে আরও কয়েকদিন সময় লেগে যায়। এখন রুগী যদি আবার সেকেন্ড টাইম আরেকটি পরীক্ষা করতে যায় তাহলে তার কিন্তু মাঝখানে সময় চলে যাচ্ছে। এবং মনে রাখবেন যে ক্যান্সার কিন্তু প্রতি মুহূর্তে সে বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের ক্লান্ত হলে আমরা রেস্ট নিচ্ছি, বাট ক্যান্সার সেল সে কিন্তু রেস্ট নিচ্ছে না। আমরা যখন রেস্ট নিচ্ছি তখনও কিন্তু ক্যান্সার সেলগুলো ডেভেলপ করতেছে বা মাল্টিপ্লিকেশন করতেছে। আপনার এই জায়গাতে একটা সম্পূরক প্রশ্ন, যেখানে দেখেন দুই ধরনের মানুষ, একজনের টাকা আছে, উনি এরকম হয়তো এক জায়গায় করলেন, আরো এক জায়গায় করলেন, আবার আরেকজন মানুষের হয়তো টাকাই নাই, সে ওই পরীক্ষাটা শুরু করতে গিয়ে তার 2 মাস লেগে যাচ্ছে ওই টাকাটা জোগাড় করতে গিয়ে। সংকটটা কিন্তু দুই রকম সংকট। সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটি হচ্ছে যে আমাদের সামর্থ্য থাকার পরেও আমাদের কনফিউশনের জন্য আমরা সময় ক্ষেপণ করি, কালক্ষেপণ করি। আরেকটি হচ্ছে আমাদের আর্থিক অক্ষমতা, সেই সাথে আমাদের সচেতনতার অভাব। কারণ আর্থিক অক্ষমতা একটু বলে রাখি, ক্যান্সারের চিকিৎসা কিন্তু যতটা ব্যয়বহুল মনে করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু বলা যায় যে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে যেমন আমরা যে প্রতিষ্ঠানে আছি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ওখানে সব পরীক্ষা কিন্তু নামমাত্র মূল্যে। জানেন যে সরকারি ফি কিন্তু খুবই কম। হ্যাঁ, হয়তো আমাদের এখানে একটু লম্বা কিউ থাকে, কিন্তু এখানে আসলে তার কিন্তু একদম প্রপার চ্যানেলে, প্রপার ওয়েতে তার ডায়াগনোসিস হয়ে প্রপার ওয়েতে কিন্তু তার চিকিৎসার কিন্তু শুরু করা সম্ভব। কিন্তু এইটার একটাই কারণ হচ্ছে ল্যাক অফ তার মানে কি বলবো অ্যাওয়ারনেস। কিন্তু আপনার জায়গা থেকে বলছি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আমরা বহুবার গিয়েছি, প্রতিবেদন করেছি। যদিও চিকিৎসকরা বলেন আমরা শুধু নেগেটিভ কথা বলি, আমরা প্রচুর পজিটিভ কথাও বলেছি, নানাভাবে বলেছি। কিন্তু আমার যেটা জানার বিষয় যে আপনারা চিকিৎসা নিতে গিয়েও একটা ক্যান্সারের রোগীর যত প্রশ্ন মাথায় থাকে, উনি ভর্তি হবেন, কোথায় যাবেন, কি করবেন, এমন এমন মানুষের ক্যান্সার হয় মানে যাদের দিকে তাকানো যায় না, তিনি হয়তো মনে হয় যে উনি রাস্তাটাও ঠিক মতো চেনেন না, এরকম তো আছেই। মানে সেই জায়গাতে আপনাদের চিকিৎসকের বাইরে মানে সহায়ক জনবল হিসেবে মানুষকে অন্তত কাউন্সেলিং করা, একটু দেখানো বা একটা মানুষকে গাইড করা, ওই জায়গাটার অভাব কতটা বোধ করেন? না, এটা আমি বলবো যে আসলে আছে কি, মানে আমাদের কোনো স্বেচ্ছাসেবক সংগঠনও নাই যে এইভাবে কাজ করবে। ডাক্তাররা তো আসলে পেশেন্ট, আমাদের ডাক্তার পর্যন্ত পৌঁছাতে কিন্তু অনেক জায়গা পার হয়ে আসতে হয়। আপনি দেখেন, গতকালকে আমি দেখলাম যে এই যে বাংলাদেশে যে কিশোর বিদ্রোহ যেটাকে আমরা বলি, রাস্তায় যে আন্দোলন হলো, তাদেরকে কিন্তু 500 টাকা করে প্রতিদিন তারা কিন্তু রাস্তায় খাটছে, যারা সত্যিকার অর্থে আগামী দিনে এই স্বেচ্ছাসেবী বা অন্যভাবে নিজেদেরকে ডেভেলপ করতে চায়। তাহলে আমি যদি 500 টাকা দিয়ে তাকে একদিনে কাজে লাগাতে পারি, আমার এই হাসপাতালগুলোতে আমি তো অন্তত 50টা লোককে কাজে লাগাতে পারি, তাদেরকে তো টাকাও তাদেরকে কম দেয়া লাগছে। মানে এটাও প্রয়োজন কিনা? মানে অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে কি যে আমাদের দেশের সবাই কিন্তু শিক্ষিত না, একদম প্রত্যন্ত এলাকা থেকে আসছে। তারা কিন্তু মানে পড়তেও জানে না যে কোন রুমটা, যদি আমি বলি হ্যাঁ 207 205 এততে যাবে, সেটা যে 207 বা 5 কোথায়, কোন ব্লক, মানে প্রতিটা হাসপাতালে কিন্তু কিছু কিছু ব্লক আছে। এই ব্লকটা বুঝা, সেই রুমটা বুঝা, সেই রুম পর্যন্ত যেতেই কিন্তু তাদের অনেক বড় একটা সমস্যা। তো এই ক্ষেত্রে যদি আমরা কিছু প্লেকার্ডগুলো দিয়ে রাখি যে এত এত নাম্বার, এটা এটা, এই ডিরেকশনটা তো হয়। সাথে যদি আমি স্বেচ্ছাসেবকদেরকে রাখি যে ও একটা ডেস্ক আছে, সেই ইনফরমেশনগুলো দিচ্ছে, তুমি এখানে যাও ওখানে যাও, সেটা আসলেই আমাদের জন্য ভালো। কারণ পেশেন্ট ডাক্তার পর্যন্ত পৌঁছাতেই ওরা ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, তারপরে ওরা আসলেই তখন একটু ডাইভার্ট হয়ে যায় অন্য জায়গায়, যে না সরকারি হাসপাতালে এত ঝামেলা, আমরা আর পারছি না। কিন্তু এই ঠিক এই বিক্ষিপ্ত অবস্থায় যখন তিনি ক্লান্ত হচ্ছেন বা নানান কিছু, মানে অন্যান্য হাসপাতালে যেমন আমরা দেখি, আপনাদের জানবার কথা কিনা আমি আসলে জানি না, মানে ওই বিক্ষিপ্ত সময়টাতে আসলে দালাল চক্র বা কেউ তাকে প্রলোভন দেয়া, নিয়ে যাওয়া, মানে এই ঘটনাগুলো কেমন ঘটে সেটাও আপনারা দেখতে পান তো অবশ্যই। আচ্ছা, এইখানে যেটা হয় যে দালাল চক্রের থেকে বড় ব্যাপার হয়ে যায় তার অ্যাসোসিয়েটেড যে মেম্বারগুলো থাকে। মানে একজন রোগীর সঙ্গে তো আপনি যখন গ্রাম থেকে আসে দেখবেন যে 4-5 জন লোক চলে আসে। এখন ওই লোকগুলোর থাকার জায়গা, ওদের খাওয়ার জায়গা, ইভেন ওদের ভোগান্তি, তখন ওনারাই কিন্তু মানে ওনারাই ডাইভার্ট হয়ে দেখা যাচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রেও কিছু প্রবলেম আছে, তাদের হয়তো সাময়িক কিছু তারা অর্থ যোগান নিয়ে আসে, কিন্তু যখন তারা আবার বাইরে চলে যায়, গিয়ে বাইরে তো খরচ অনেক এক্সপেন্সিভ, ওই পরীক্ষাগুলো করেই ট্রিটমেন্টটা শুরু করতে পারে না, তখন কিন্তু তাকে আবার কিন্তু এই আমাদের ক্যান্সার হসপিটালে আসতে হয়। এবং প্রথমবার যে তিনি অনেকগুলো লোক নিয়ে আসেন, পরবর্তী সময় তার সাথে লোকও পান না, লোক পাওয়া যায় না, দেখা যাচ্ছে 1 জন বা 2 জন আসছেন থাকে। আমরা একটু যেহেতু আমরা এখন ব্রেস্ট ক্যান্সারের মাসে আছি, সচেতনতা মাস, আর আপাতত সেই ড্রেসও পরে আসছেন আর কি, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা আশার কথা অনেক বেশি শুনি,
এই এত আশার মধ্যে কোনো হতাশার খবরও কি আছে? মানে ব্রেস্ট ক্যান্সার ইস্যুতে বলছে যে ঠিক আছে আমি ফোর্থ স্টেজ থেকে আমরা দেখছি যে 20 বছর 30 বছরও কিন্তু থাকছে, কিন্তু আমাদের নারীদের মধ্যে সচেতনতা হয়েছে সেটাও আমরা জানি, কিন্তু তারপরেও কোথায় কোথায় সংকট আছে আপনার মনে হয়? সংকট আসলে দুই রকমের। একটা হচ্ছে তার পার্সোনাল, আমার কাছে মনে হয় যে যেহেতু ব্রেস্ট একটা অঙ্গটাই আসলে সবাইকে এক্সপোজ করে বলার মতো না, আমার মুখে বা হাতে বা পায়ে কিছু হলো আমি সরাসরি কিন্তু কাউকে দেখাতে পারছি। এটা সবচেয়ে বড় জিনিস আমার কাছে মনে হয় মহিলাদের ক্ষেত্রে। তারা ফার্স্টে বুঝছে, হয়তো বা বুঝছেও যে আমার একটা কিছু সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় কঠিন জিনিস হচ্ছে যেহেতু এটা পেনলেস একটা লাম্প থাকে, ছোট্ট একটা গোটা থাকে, মনে হয় যে না এটা মনে হয় কোনো একটা ফোড়া ছিল, এটা ভিতরে ঢুকে গেছে, এটা নিয়ে একটু ইগনোর। আবার যদি বুঝার পরেও আমি আমার হাজব্যান্ডকে কেমনে বলবো বা আমার আশেপাশের মানুষকে আমি এই জিনিসটা কিভাবে জানাবো, কিভাবে দেখাবো, এটা করতে করতেই কিন্তু আসলে আমাদের কাছে মনে হয় যে মহিলারা এখানেই দেরি করে ফেলেন। একদম আর্লি ডায়াগনোসিসটা আমাদের পক্ষে হয় না। এই যে আপনি যেমন বললেন যে হাজবেন্ডকেই বলতেই তার দ্বিধা আছে, তাহলে তিনি নারী চিকিৎসক ছাড়া পুরুষকে তো দেখাবেনই না, এটা নিয়ে তো আমাদের আগেই বলে, কিন্তু অত নারী চিকিৎসক কি আছে? কারণ সমস্যাটা তো আসলে নারী। আচ্ছা, নারী চিকিৎসকের মধ্যে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামে ওনারা গাইনি অনকোলজিস্টের কাছে প্রথমে যান, বিশেষ করে যেহেতু ম্যাটারটা কিন্তু সার্জিক্যাল অনকোলজিস্ট বা সার্জারির ডাক্তারদের, যেহেতু ব্রেস্টটা, কিন্তু তারা কিন্তু সবার আগে যেহেতু নারী চিকিৎসক চান, তারা তো নারী মানে মহিলা সার্জন আমাদের দেশে তুলনামূলক আমার কাছে মনে হয় যে কম, তো সরাসরি তো ওরা জানেন না যে কোথায় যেতে হবে। তো সরাসরি ম্যাক্সিমাম আমি যা দেখি যে সাধারণত মহিলা ডক্টর সে হোয়াট এভার, যে সে গাইনি অনকোলজিস্টই হোক বা মেডিসিন স্পেশালিস্ট, তাদের গাইনির পার্সন বা ফিমেল ডক্টরকে তারা দেখানো স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারপর থেকেই হয়তো বা পরে আমাদের দিকে আসেন আর কি। আচ্ছা, আমি একটি প্রশ্ন আরো আগে করতাম ডাক্তার একরাম, যে ক্যান্সার নিয়ে আসলে মানুষের মিথগুলো আসলে কি রকম? মানে এই মিথের মধ্যে এমনও আছে যে আমি হয়তো বিরাট কোনো অপরাধ করেছি সে কারণে আমার ক্যান্সার হয়েছে, এটি তো একটা, মানে এটি ছাড়াও আরো কত রকম আপনারা শোনেন যে ক্যান্সার নিয়ে মানুষের কি বিভ্রান্তি নিয়ে আসে? প্রশ্ন তো আপনারাই করেন, মানে ওভারঅল ক্যান্সার নিয়ে আসলে বা যেটা মিথ যেটা আছে সেটা হচ্ছে যে উনি হয়তো মনে করে যে কোনো মানে ক্যান্সার, কিন্তু তার আগে কারণগুলো একটু জানতে হবে। ক্যান্সার তো অনেকগুলো কারণে হয়ে থাকে, তার ভিতরে একটি হচ্ছে যে পারিবারিক ইতিহাস। পারিবারিক ইতিহাস থাকলে কিন্তু এই ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এটার কোনো রেশিও আছে বিজ্ঞানসম্মত? অবশ্যই। যদি একটি দেখা যাচ্ছে যে একটি পরিবারে যদি আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলে থাকি, যেমন মা, মেয়ে বা বোন যদি হয়ে থাকে, তাহলে যদি একজন হয়ে থাকে তাহলে যে পরিমাণ ঝুঁকি, কিন্তু এক বা একাধিক সদস্য যদি এই ক্যান্সার আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু তার ক্যান্সার হওয়ার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, স্কিপ জেনারেশনে হয় কিনা? মানে নানা দাদা এরকম ছিল? হ্যাঁ, এটা হয় হয়তো বা, কিন্তু আগে তো আমাদের ফার্স্ট ডিগ্রির ইস্যুটাই ইম্পর্টেন্ট। ফার্স্ট ডিগ্রি ইস্যু, কিন্তু আগে তো এত বেশি মানে ক্যান্সার নিয়ে ডাটা প্রিজার্ভ করা হতো না, বা তার মানে পূর্ববর্তী যারা ছিলেন তাদের হয়তো হয়েছিলেন কিন্তু তাদের দেখা যাচ্ছে ডায়াগনোসিসই হয় নাই, মানে তারা চিকিৎসাই শুরু করে নাই, তারা জানেনই নাই যে তারা একটি ক্যান্সারে আক্রান্ত মারা গেছে। তিনি তো বুঝতে পারছেন না যে তার একটা জেনেটিক মিউটেশন তার শরীরে কিন্তু অবশ্যই স্কিপ ভাবে আসছে, কিন্তু যেটা ফার্স্ট ডিগ্রির সাথে যতটা বেশি রিলেটেড বা ফার্স্ট ডিগ্রি মানে 2-3 জেনারেশনের খুব তাড়াতাড়ি, সেটা রিস্ক যতটুকু হয়তো বা এই স্কিপটা কিছুটা কম, কিন্তু ওটার সাথে যদি আমরা মানে এনভায়রনমেন্টাল অন্যান্য কার্সিনোজেন জিনিসগুলো অ্যাড করে দিই তখন আসতে হবে সেই জিনিসগুলো একটু যদি বলেন। আমরা ধূমপানের কথা সবসময় বলি, বা আরো কতগুলো ফ্যাক্টর এরকম আছে যেটি এটাকে আরো বেশি ক্যান্সার হয়ে যাওয়ার ক্ষেত্রে আরো ভূমিকা রাখে? এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ সে কি লক্ষণ তার ভিতরে থাকলে সে বুঝবে যে সে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এই ক্যান্সারের লক্ষণগুলো কিন্তু দুইভাবে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে ইন জেনারেল, মানে এটি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই কমন কিছু সিমটম নিয়ে আসতে পারে। আরেকটি হচ্ছে স্পেসিফিক ক্যান্সারের জন্য স্পেসিফিক সিমটমস। তো প্রথমে যদি আমি জেনারেল সিমটমসগুলো বলে থাকি বা লক্ষণগুলো বলি, সেটি হচ্ছে যে কোনো কারণে ওজন কমে যাওয়া। অনেকে আছে যে ডায়েট করতেছেন বা এক্সারসাইজ করে ওয়েট কমাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ইনটেনশনাল আনইনটেনশনাল, মানে কোনো কারণ ছাড়াই তার ওজন কমে যাচ্ছে। কত দূর পর্যন্ত কমতে পারে? সেই ওজনটা যদি দেখা যাচ্ছে যে 6 মাসে যদি মোর দ্যান 10% ওয়েট যদি লস হয়ে যায়, তাহলে সেই ওজন কমার কারণ একটি ক্যান্সারের একটি কারণ কিন্তু হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার
সে অবসাদগ্রস্ত হয় বা দুর্বল থাকে, তাহলে সেটি একটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী তার কোনো একটি রোগ সেটি সারতেছে না, তার অনেক দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি এগুলো হচ্ছে, তাহলে কিন্তু একটি লক্ষণ হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিত কোনো ব্লাড লস, যেমন সেটি কাশির সাথে হতে পারে, বমির সাথে হতে পারে, বা পাইপথ দিয়েও ব্লাড লস হতে পারে, সেটি কিন্তু ক্যান্সারের একটি ইন জেনারেল লক্ষণ হতে পারে। আর সবসময় মানসিক অবসাদগ্রস্ত, মানসিক দুশ্চিন্তা, এগুলো কিন্তু ইন জেনারেল, মানে একটাও হতে পারে, 3-4টাও হতে পারে, এক বা একাধিক লক্ষণও থাকতে। আবার দেখা যাচ্ছে যে এই লক্ষণগুলো যে কোনো একটি থাকলেও সে যে ক্যান্সার আক্রান্ত হবে এমনটি কিন্তু নয়, অন্য কোনো রোগের কারণে তার এগুলো হতে পারে। এগুলো সব জেনারেল গেল, এখন আসুন স্পেসিফিক। আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে আসবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার একরাম, বিরতির আগে আমরা আপনার উত্তর শুনছিলাম, আরও বিস্তারিত একটু জানতে চাই। আচ্ছা, যেমন আমরা এখন পিঙ্ক অক্টোবর, মানে অক্টোবর মাস, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস। তার আগে একটু বলে রাখি, সারা পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশেও মেয়েদের ভিতরে নাম্বার 1 ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আর যদি আমরা কমন জেন্ডারের ভিতরে নেই তাহলে নাম্বার 2 মানে সেকেন্ড ক্যান্সার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো লক্ষণ আছে। এই লক্ষণগুলোকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লোকালাইজড, মানে ব্রেস্টের কিছু সিমটমস, আরেকটি হচ্ছে যে এটি যখন অ্যাডভান্স হয়ে যায় বা মেটাস্টেসিস হয়ে যায় তখন কিন্তু সিমটম প্রকাশিত হয়। অ্যান্ড লোকালাইজ যেগুলো, মানে একজন মা বা একজন মেয়ে কী সিমটম দেখে বুঝবেন যে উনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। প্রথমত হচ্ছে ব্রেস্টে কোনো চাকা বা গোটা অনুভূত হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্রেস্টের যে চামড়া আছে বা স্কিনের কিছু চেঞ্জ হয়, যেমন স্কিন দেবে যেতে পারে, বা স্কিনে আপনার ঠিক কমলালেবুর খোসার মতো একটি অ্যাপিয়ারেন্স হতে পারে, যেটাকে আমরা পাউডি অরেঞ্জ বলে থাকি। এটা যদিও একটু অ্যাডভান্স, লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের সিমটমস। এছাড়া তার ব্রেস্টের কোথাও কোনো একটি লালচে ভাব বা ফোলা ভাব হতে পারে। তাছাড়া ব্রেস্টের কোনো পেইন হতে পারে। সাধারণত পেইনের কথা আমি একটু বলতে চাই, মেয়েরা সাধারণত সাইক্লিক পেইন নিয়ে কিন্তু মাঝে মাঝেই আসে আমাদের কাছে, যে তার মাসিকের চক্রের সাথে সাথে কিন্তু তার পেইন কিছু রিলেট করে। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই মাসিকের যে চক্র থাকে এর সাথে কিন্তু এটি রিলেটেড পেইন থাকবে না। এছাড়া নিপিল অ্যারিওলা যেটা আছে বা স্তন বিন্দু আছে, এখানে কিছু পরিবর্তন হয়, যেমন নিপিল ভিতরে দেবে যায় বা ঢুকে যায়, যেটাকে আমরা নিপিল রিট্রাকশন বলে থাকি, বা নিপিলের চারিপাশে একটি চুলকানি বা এক্সিমার মতো একটি লিশন হতে পারে। এছাড়া নিপিল থেকে অ্যাবনর্মাল কোনো রস ডিসচার্জ হতে পারে, যেমন সেটি গ্রিনিশ হতে পারে, ব্ল্যাকিশ হতে পারে, বা ব্লাড ডিসচার্জ হতে পারে। এছাড়া বগলে কিন্তু তার চাকা, পিণ্ড বা গোটা অনুভূত হতে পারে। এগুলো সবই কিন্তু সাধারণ লোকাল সিমটম। আমি একটু চিকিৎসায় আসতে চাই ডাক্তার রুবিনা সুলতানা, যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি অনেক ক্যান্সার নিয়ে কথা বলবো, এখানে চিকিৎসাকে যদি আমরা ভাগ করি তাহলে বেশিরভাগেরই বা যারা আক্রান্ত হয়েছেন তাদের সার্জারিটা এখানে মুখ্য কি? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার আসলে চিকিৎসাটা যদি আমি ভাগ করি দুইভাবে, একটা হচ্ছে লোকালাইজড, মানে ওখানেই আছে, আর আরেকটা হচ্ছে মেটাসিস, মানে আরেক জায়গায় ছড়িয়ে গেছে। আবার এই লোকালাইজডের মধ্যেও আবার আরেকটু দুই ভাগ, যেমন একটু আর্লি স্টেজ, আরেকটা হচ্ছে লোকালি অ্যাডভান্স। দুইভাবে আমরা আসলে ফার্স্টে রুগী একজন আসলে তার অল ইনভেস্টিগেশন করলাম, মেটাস্টেটিক ওয়ার্কআপ করলাম যে কোথাও চলে গেছে কিনা, তাহলে এই ভাগে আমরা দুইটা ভাগ করে ফেললাম, আইদার সে মেটাস্টেটিক হিসাবে ট্রিট হবে নাকি লোকালাইজড হিসাবে ট্রিট হবে। লোকালাইজড হিসাবে ট্রিটের পরে আমরা চিন্তা করলাম যেটা লোকালাইজড, এরপরে আমরা স্টেজিং করলাম, স্টেজ 1, 2 or 3 কোনটার মধ্যে সে পড়ছেন। এখন এই 3টা স্টেজই হোক, লোকালাইজড হোক, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 3টা অপশন, মানে 3টা আমাদের আসলে লাগবেই। যেমন হচ্ছে সার্জারি তো মুখ্যই, তার সাথে সাথে হচ্ছে কেমোথেরাপি এবং প্লাস মাইনাস হচ্ছে রেডিওথেরাপি। তো সেটা কি ফার্স্ট স্টেজেও কি মানে সার্জারি দিয়ে শুরু হবে কিনা? ম্যাডাম যেটি বলেছেন এর পাশাপাশি আরেকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তার রিসেপ্টর স্ট্যাটাস। আসলে এই রিসেপ্টর স্ট্যাটাসই আমাদেরকে ঠিক করে দিবেন যে এটিকে আগে আমরা সার্জারি করব নাকি আগে আমরা তার অন্যান্য যে মানে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি যেটা আছে, বিশেষ করে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এটাও কিন্তু নিউ অ্যাডজুভেন্ট হিসেবে দেওয়া হয়। আসলে রিসেপ্টর স্ট্যাটাসটা মানে সেটাই আর কি আমি বলছিলাম, যে আমি যখন একটা সার্জারি করব তখন আসলে আমি প্রথমেই সার্জারিটা শুরু করব নাকি আগে কেমো দিব, সেটা ডিসিশনটা কিন্তু আরও একটা পরীক্ষার
পরে হয়। বিশেষ করে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে বাইরে থেকে যারা আসে সবসময় এফএনএসি। আমি সবাইকেই বলবো যারাই অ্যাডভাইস দিক প্রথমে একটা কোর বায়োপসি, কারণ একবার সুই দিয়ে ফুটা করলো, দ্বিতীয়বার বললো যে তোমার তো এটার রিপোর্টটা হয় নাই, তোমাকে আবার একটা কোর বায়োপসি করতে হবে। তা আমাদের অ্যাডভাইস হচ্ছে যে প্লিজ যদি এটা আপনাকে মনেই হয় সাসপিশিয়াস যে এখানে আমার ক্যান্সার হতে পারে, তাহলে প্লিজ ফার্স্টেই আমরা কোর বায়োপসি দিয়ে দিই, কারণ কোর বায়োপসিটা আমাদের জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ফর রিসেপ্টর স্ট্যাটাস। এখন এই রিসেপ্টর স্ট্যাটাসের উপরেই আসলে অনেক কিছু ভাগ আছে, লুমিনাল এ বি, মানে অনেকগুলোই, যেটা আসলে সাধারণভাবে বলার কথা নাই। তো এখন এই রিসেপ্টর স্ট্যাটাস পজিটিভ এবং নেগেটিভের উপরে নির্ভর করবে যে, এবং সাইজের উপরে যে পেশেন্ট প্রথমে কেমো পাবে নাকি প্রথমে সরাসরি সার্জারিতে যাবে। সার্জারির ক্ষেত্রে যেটা আছে যে উনি একটু সার্জারি যেহেতু উনি ভালো বলতে পারবেন, তারপর আমি একটা আইডিয়া দিই যে একদম আর্লি স্টেজে আমরা 2 রকমের সার্জারি আসলে করে থাকি। আমরা পুরো ব্রেস্টটা ফেলে দিব, আগে কিন্তু সব কমন ছিল যে পুরো ব্রেস্টটাই আমরা ফেলে দিতাম, কিন্তু এখন কিন্তু হচ্ছে যে না, আমরা ব্রেস্টটা রেখেই অঙ্গটা রেখেই আমরা সুন্দরভাবে সার্জারি, কারণ অনেক সময় বলে আমার পুরো ব্রেস্টটা আমি ফেলে দিব, মানে একটা সেই তখনই সে একটা ধাক্কা খায়। কিন্তু তাকে যদি আমরা বলি যে না, তোমার ব্রেস্টটা রেখেও চিকিৎসা করা যাবে, সে কিন্তু একটু আগ্রহী হবে। আবার কারো ধারণা যে আমি যে ব্রেস্টটা রেখে দিলাম, আমার তো টিউমারটা কোথায় থেকেই গেল। তো আমি সবাইকে আসলে বলতে চাই যে ব্রেস্ট ফেলে দিয়েও যা বা ব্রেস্ট রেখেও যা, কনজারভেটিভ যে ব্রেস্ট সার্জারি বলে, দুটোই কিন্তু আসলে গবেষণায় দেখা গেছে দুটোই সেম। কিন্তু আমার এখানে ডাক্তার ইকরাম আপনার কাছে জানার বিষয় হচ্ছে যে এই যে ফেলে না দেওয়ার ব্যাপারে যে এখন এত বেশি আলোচনা হয়, মানুষকে আমরা আশা দিচ্ছি, কিন্তু এমনও তো হতে পারে যে কারো ক্যান্সারে ফেলে দিতেই হবে, ব্যাপারটা কি এরকম আছে? সেটা অবশ্যই আছে। যদি সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ব্রেস্টের দেখা যাচ্ছে যে খুবই অ্যাডভান্স স্টেজ, মানে স্টেজ 4 ডিজিজ, সেক্ষেত্রে সাথে আলসারেটেড হয়ে গেছে, ফাঙ্গেটিং হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পেলেটিভ মাস্টেক্টমি একটি অপশন, সেখানে কিন্তু আমরা পুরো ব্রেস্টটা ফেলে দিতে পারি। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া আছে। ওই ব্রেস্টে যদি তার কিছু তার জেনেটিক ডিজিজ থেকে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার ব্রেস্টটি পুরো ফেলে দিতে হয়। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেগনেন্সি খুব আর্লি প্রেগনেন্সিতে আসছে, যে ক্ষেত্রে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, মানে প্রথম 3 মাসের ভিতরেই তার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে, তখন দেখা যাচ্ছে যে তার সার্জারি পরে তো পরের ট্রিটমেন্টগুলো লাগে, কিন্তু জানেন যে প্রেগনেন্ট অবস্থায় আমরা চাইলেই মানে ফার্স্ট ট্রাইমেস্টারে কেমোথেরাপি দিতে পারি না, দেন রেডিওথেরাপি দিতে পারি না, ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে পুরো ব্রেস্টটা ফেলে দিতে হতে পারে। এছাড়া এই ব্রেস্টের টিউমারটি যদি মানে মাল্টিসেন্ট্রিক থাকে বা ব্রেস্টের বিভিন্ন জায়গায় থেকে থাকে, তাহলেও কিন্তু তার পুরো ব্রেস্টটি ফেলে দিতে হয়। তারপরেও আরেকটি হচ্ছে টিউমার ব্রেস্ট ভলিউমের রেশিও, যেটা দেখা যাচ্ছে যে ওনার টিউমারটি মানে ফেলে দিলে ব্রেস্টের হয়তো তেমন কোনো রেসিডুয়াল টিস্যু তেমন বেশি থাকবে না, সেক্ষেত্রে কসমেটিক আউটকাম ভালো হবে না, সেই ক্ষেত্রেও কিন্তু তার পুরো ব্রেস্টটি কিন্তু ফেলে দিতে হয়। কিন্তু আমি সার্জারির ক্ষেত্রে একটি বিষয় জানতে চাই যে আপনাদের হাসপাতালে মানে সার্জারি বলতেই তো একটা দীর্ঘ অপেক্ষা আমরা সব রোগের ক্ষেত্রে দেখি, সেটা একটা সাধারণ খতনার ক্ষেত্রেও আমরা দেখি যে এরকম একটা অপেক্ষা থাকে আর কি, কিন্তু এই ক্যান্সারের সার্জারির ক্ষেত্রে কেমন অপেক্ষা করতে হয় আসলে? আচ্ছা, ধন্যবাদ। এখন কিন্তু ক্যান্সার ইনস্টিটিউটে সার্জারিতে বিশেষ করে অনেকগুলো অঙ্গভিত্তিক ইউনিট হয়েছে কিন্তু। আচ্ছা, কতগুলো ইউনিট এখন আছে? এখন 6টা অঙ্গভিত্তিক ইউনিট আছে, যেমন একটি আলাদা ব্রেস্ট ইউনিট আছে, আপার জিআইটি ইউনিট, যাদের ইসোফেজাল ক্যান্সার, যাদের স্টোমাক ক্যান্সার হয় তাদের জন্য আপার জিআইটি একটি ইউনিট আছে, অনুরূপভাবে লোয়ার জিআইটি একটা ইউনিট আছে, যেখানে সাধারণত রেকটাম, তারপরে লার্জ গাটের অপারেশনগুলো করা হয়ে থাকে। এছাড়া হেপাটোবিলিয়ারি একটি ইউনিট আছে এবং সফট টিস্যু সার্কোমার একটি ইউনিট আছে। তাছাড়া অর্থো অনকোলজির একটি ইউনিট আছে, যেখানে কিন্তু অর্থোপেডিক ক্যান্সারগুলোর কিন্তু ট্রিটমেন্ট করা হয়। তো অঙ্গভিত্তিক করার কারণে আমাদের হসপিটালের টার্নওভার এখন অনেক বেড়ে গেছে এবং পেশেন্টের যে ওয়েটিংয়ের যে কিউ, সেটি কিন্তু অনেকাংশ কমে এসেছে। আবার একই সাথে রোগীও যেভাবে বাড়ছে এবং সচেতন হলে তো সে হাসপাতালেই চলে আসবে। ডাক্তার রবিনা সুলতানা, এই মাস এই ব্রেস্ট ক্যান্সার ছাড়া আর কোন বিষয়ের সচেতনতার মাস এবং সেটির কি অবস্থা? সেই ক্যান্সার, এটি কি লিভার ক্যান্সার? লিভার ক্যান্সার, জি। আসলে লিভার ক্যান্সার নিয়ে আমাদের আলোচনাটা একটু কমই হয়, আসলেই কম হয়। আর মানে পার্সেন্টেজ হিসাবে যে ইনসিডেন্স হিসাবে আসলে কম। আমরা ব্রেস্ট নিয়ে যেই আমাদের যে ফার্স্ট যেই ইয়েটা হয় যে ব্রেস্টের ইনসিডেন্সগুলো বেশি, সেজন্য আসলে ব্রেস্ট নিয়ে আমাদের বেশি বলা হয় এবং এটা নিরাময়যোগ্য। আমরা মোটামুটি আমরা এই ক্যান্সারটাকে খুব সেফ মনে করি, তো সেজন্য আসলে ব্রেস্ট নিয়ে আমাদের আর্লি ডিটেকশন করে সেই ক্ষেত্রে একটা প্লাস হচ্ছে লিভার ক্যান্সারের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি আপা এরকম
যে একজন চিকিৎসকও কিন্তু মানে একজন মানুষ হিসেবে সে চায় যে সফলতার গল্পের সাথে বেশি থাকতে। যেমন মনে করেন ব্রেস্ট ক্যান্সার বেশি ভালো হয়, এটা নিয়ে যত আলোচনা হচ্ছে, এটা নিয়ে চিকিৎসকের সংখ্যা যত বেশি বাড়ছে, যেটিকে বাঁচানো যায় না। যেমন আমার মনে আছে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে একজন চিকিৎসক একদিন বলছেন যে এই যে এতগুলো মানুষ দেখছেন না, এর মধ্যে আপনি দেখবেন যে এত অংশকে আপনি খুঁজেই পাবেন না, এটা আপনি চেষ্টা করলেও পারবেন না, কারণ এই ক্যান্সারটা এত খারাপ। লিভার ক্যান্সারের চরিত্র কিরকম? হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যেমন ব্রেস্টকে অনেকদিন বাড়াতে পারি বা আশার আলোটা দেখাতে পারি, লিভার ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু খুব একটা না। তবে অবশ্যই পারা যাবে। সব কিছুতেই আসলে স্টেজিং, আমার আর্লি স্টেজ। কিন্তু আমাদের চোখের যেটা আমরা দেখি যে লিভার ক্যান্সারের রোগীরা আসলে একটা ভেগ সিমটম নিয়ে আসে। ম্যাক্সিমাম টাইমে তার ক্ষুধামন্দা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বা জন্ডিস যেটা হয়, জন্ডিস তো আসলে এটা কমন একটা পর্যায়ে চলে যায়। গ্রামে অনেক পর্যায়ে দেখা যায় যে হ্যাঁ জন্ডিস আমি রিমুভ করে ফেললাম, কিন্তু আসলে তো না। এটা যে ভিতরে তার সিরোটিক লিভার হয়ে যাচ্ছে, বা জন্ডিসটা আবার মানে আমরা যেটা বলি যে বি এবং সি যদি ভাইরাল ইয়েটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্ম টু মানে হেপাটোসেলুলার কার্সিনোমাতে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো আমাদের ক্ষেত্রে কি হয় যে পেশেন্ট হচ্ছে লিভার ক্যান্সার কিন্তু অলরেডি আক্রান্ত হয়েই গেছে, সিরোটিক লিভার হয়ে গেছে, লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু জন্ডিসের ট্রিটমেন্ট করে যাচ্ছি। তো সুতরাং হচ্ছে এটা মাথায় আসে না যে আমার যেমন ব্রেস্ট একটা বড় একটা লাম্প আমি হাতে পাচ্ছি, তাই না? অস্বস্তি তৈরির কারণে কিন্তু সে আগে আসছে। লিভারের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ওয়েক সিনড্রোম হচ্ছে, আমি খেতে পারছি না, আমার ওয়েটটা কমে যাচ্ছে, আমি খেতে পারছি না, আমি বমি হচ্ছে। ওরা কিন্তু অন্যান্য চিন্তার দিকে থাকছে, কিন্তু কখনোই বিশেষ করে সব দিক থেকেই ডায়াগনোসিসটা আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। তবে লিভারের ক্যান্সার যদি আমি আর্লি ডায়াগনোসিস করতে পারি, এখন কিন্তু অনেক চিকিৎসা, আমরা ওটা কেমোথেরাপি দেওয়া যায়, অপারেশন করা যায়। বলে যে লিভার ফাংশন আমাদের যদি 1/3 পর্যন্ত আমাদের ঠিক থাকে, তাহলেও কিন্তু মানে 2/3 আমার যদি নষ্ট হয়ে যায়, 1/3 ঠিক থাকে, তাও কিন্তু আমরা অপারেশন করতে পারি। সাথে তো লিভার ট্রান্সপ্ল্যান্ট একটা আছেই, কিন্তু এই নিয়ে আসলে আমাদের আলোচনাগুলো একটু কম, বেশি হওয়া উচিত বলে মনে করি। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আলোচনা। ডাক্তার ইকরাম, আমি একটা তথ্য জানাতে চাই আমাদের সাধারণ মানুষকে। যেমন দেখেন যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে যে ঢেউ রোগীদের, এটা মানে তো আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে সমুদ্রের মধ্যে হয়তো 1-2 ফোঁটা আর কি আমরা দেখি। কিন্তু এমনও কিন্তু আছে যে যেই ক্যান্সারের চিকিৎসা আপনি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সিরিয়ালের কারণে দিতে পারছেন না, সেটি হয়তো ঢাকা মেডিকেলে, হয়তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা মিডফোর্ডে আরেকটু কম ভোগান্তি নিয়েও কিন্তু পাওয়া যায়। এরকম কতগুলো সেন্টার তৈরি হয়েছে যারা ক্যান্সারের ভালো চিকিৎসা দিচ্ছে, সেই নামগুলো একটু শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ। সরকারি পর্যায়ে আসলে আপনি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললেন, এগুলো সবই কিন্তু বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান, এবং এখানেও কিন্তু বাংলাদেশের স্বনামধন্য ডক্টর এবং এক্সপার্ট ডক্টর কিন্তু কাজ করতেছে। এবং আপনি জানবেন যে এই যে ঢাকা মেডিকেল কলেজ, মিডফোর্ড, সরওয়ার্দী, এগুলোতেও কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর আছেন এবং সব ডিসিপ্লিনেরই আছে। যেমন সার্জিক্যাল অনকোলজিস্ট আছে ঢাকা মেডিকেল কলেজে, তারপরে মেডিকেল অনকোলজিস্ট আছেন, রেডিয়েশন অনকোলজিস্ট আছেন, ইভেন গাইনি অনকোলজিস্টও আছেন। এবং কোনো ক্ষেত্রে তো এমনও আছে যে মনে করেন একটা রোগী এমন খারাপ পর্যায়ে গেছে যার হয়তো আরো 7-8টা ডিসিপ্লিনের চিকিৎসক দরকার, সেই জায়গাতে তো কখনো জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে হয়তো ঢাকা মেডিকেলই রোল প্লে করছে ভালো, এমনও তো আছে। অবশ্যই আমি উদাহরণ দেই, যেমন একটি রোগী হয়তো সার্ভাইকাল ক্যান্সার, তার আগে বলে রাখি সার্ভাইকাল ক্যান্সার এটিও কিন্তু মানে স্ক্রিনিংয়ের মাধ্যমে খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, কিন্তু ওই যে আমাদের দেশের মানুষের ইগনোরেন্সের কারণে অনেক সময় অ্যাডভান্স স্টেজে চলে আসেন, এবং তখন তাদেরকে কেমোথেরাপি ভায়া টেস্টের মাধ্যমে বের করা যায়, রেডিওথেরাপি দিতে হয়। কিন্তু এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এই সার্ভাইকাল ক্যান্সার অনেক বড় হয়ে দুই পাশের কিডনির যে নালী থাকে, ইউরেটার বলি আমরা, এই ইউরেটারকে অবস্ট্রাক্ট করে দেয়। তখন দেখা যাচ্ছে তার কিডনিটা ফুলে যায়, যেটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় হাইড্রোনেফ্রোসিস বলে থাকি। তো যখন আমরা ম্যাডামদের কাছে রেডিওথেরাপির জন্য পাঠাই, তখন ম্যাডামরা অ্যাডভাইস করে দেন যে তার একটি স্টেন্টিং করে দিতে, তার মানে এই কিডনির নালীতে একটি টিউব দিয়ে দেওয়া, যাতে তার কিডনির ড্রেনেজটা হয়, কিডনি ফাংশন অবস্ট্রাকটিভ কারণে যে কিডনির ফাংশন ডিটোরেট করতেছে সেটা প্রিভেন্ট করার জন্য সাধারণত আমরা দেই। অনেক ক্ষেত্রে পেলিয়েটিভ স্টেন্টিংও করা হয়। তো এই স্টেন্টিংয়ের আমাদের হসপিটালে কিন্তু লম্বা কিউ, ডিউ টু আমাদের অনেক বেশি রোগী, আমরা
মানে আমরা রেগুলার তাদেরকে সার্ভিস দিচ্ছি, কিন্তু আমাদের সার্ভিসের বাইরেও তাদের মানে লম্বা কিউ হয়ে যাচ্ছে। মানে সেক্ষেত্রেও কি আপনারা কখনো কখনো বলেন যে আপনি অমুক জায়গাতে ট্রাই হ্যাঁ, করতে সেটাই পারেন? বলতে বলেন সেই কিনা? ক্ষেত্রেই কিন্তু আমরা তাদেরকে, ইভেন ঢাকা মেডিকেল কলেজে কিন্তু 7 দিনই কিন্তু অপারেশন হয় এবং 24 ঘন্টা অপারেশন হয় এই বিশেষ করে ইউরোলজিক্যাল ব্যাপারে। তারপরে কিডনি ইনস্টিটিউট আছে, ওখানে গেলে কিন্তু তারা দিনেই কিন্তু তারা একটি স্টেন্টিং করে নিয়ে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই পেশেন্টের ভোগান্তি কমে যায়, কিন্তু পেশেন্টটা তারপরও তারা মনে করে যে এই তার ক্যান্সার হয়েছে, তার চিকিৎসা মানে এখন ক্যান্সার ইনস্টিটিউটে হবে আর কি। আমি এখানে ডাক্তার রবিনা সুলতান আপনার কাছে জানতে চাই যে আমাদের বিশেষায়িত সেন্টারগুলোর অনেক সুবিধা আছে, আবার অনেক অসুবিধা আছে। মনে করেন আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে একটা সামান্য পরীক্ষার জন্য তার বারবার ঘুরে ঘুরে জাতীয় হৃদরোগ হাসপাতালে যাওয়া লাগছে। আমরা কোনো শহীদের ক্ষেত্রে এই গল্প অনেকবার শুনেছি। এই যে পূর্ণাঙ্গ রোগীরা মনে করছে আর পূর্ণাঙ্গ হতে না পারা, মানে অবশ্যই আমরা পূর্ণাঙ্গ বলছি, তারপরেও এই এত বড় সেন্টারের ক্ষেত্রে কোন কোন জায়গায় এখন আপনারা অভাব বোধ করেন? যেটা আমরা শুরুতে যেমন বলছিলাম গাইড, এটা তো সব হাসপাতালের জন্য, কিন্তু হতে পারতো যে আরও কোনো বিশেষজ্ঞ এখানে থাকা দরকার ছিল, যার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন, এরকম কোনো কিছু আছে কি? না, আসলে সবার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কতটুকু আছে, আর সাথে হচ্ছে বিশেষজ্ঞ। এখন আমাদের একটা ইনস্টিটিউশন আসলে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না, তো এটা আসলে ডিসেন্ট্রালাইজড করতেই হবে। ফার্স্ট অফ অল আমাদের ডিসেন্ট্রালাইজড করতে হবে। আমাদের বিশেষ করে বিভাগীয় অংশ ইয়েগুলো শুধু আমরা ঢাকা বেসড হয়ে যাচ্ছি, মনে করেন আমরা 8 বছর ধরে শুনছি সেই ঢাকা বেসড হয়ে যাচ্ছে, আমরা চারিদিকে কিন্তু ছড়াতে হচ্ছে। এবং যেটা হয়, সবাই কোনো কিছু হলে তুমি জাতীয় ক্যান্সার হাসপাতালে যাও, কিন্তু এটাও তো পেরিফেরি তো কিছু করা সম্ভব। আর এটা তো একটা যে আমাদের যতই ফ্যাসিলিটিস থাকুক, পরিমাণটা আসলে আমাদের পেশেন্টের তুলনায় আসলেই কম, অপ্রতুল। তো এই অপ্রতুলের মধ্যে কিছু জিনিস, বিশেষ করে আমি যেহেতু রেডিওথেরাপি সেন্টার, রেডিয়েশন অনকোলজিস্ট, তো সেই হিসাবে আমি সবার আগে বলবো মেশিন, রেডিওথেরাপি মেশিন। যে অপ্রতুলতা, মানে আমাদের এখন তো দুটো চলছে, তার আগে কিন্তু অনেক কয়েকটাই ছিল, কিন্তু সামনে আরও কতগুলো আসছে, কিন্তু আসলে কয়টা আসলে আমরা এই কিউটা আমরা বন্ধ করতে পারবো সেটাও আসলে আনসার্টেন। তাহলে এই রেডিওথেরাপি একটা মেশিন কিন্তু খুব সহজে একটা হওয়া সম্ভব না, তবে এটার একটা প্রসেসিংয়ে আছে, সামনে আসবে, এটাও আমরা আশা করছি। কিন্তু মানে 7টা বা 8টা মেশিনের কমে মনে হয় না আমরা এই কিউটা, অন্তত আপনার হাসপাতালে, আমাদের হাসপাতাল, বাকি হাসপাতালগুলোতে। তবে এটা কিউটা কখন কমবে, আমি যদি প্রতিটা হাসপাতাল বা অ্যাটলিস্ট বিভাগীয়গুলোতে আমরা 1টা বা 2টো করে দিয়ে দিই, তাহলে তো ওই দিকের পেশেন্টগুলো মোটামুটি সেখানে সার্ভ করে আসতেছে। আরও আবার যেমন আমাদের সার্জিক্যাল অনকোলজি হোক, গাইনি অনকোলজি হোক, সবারই কিন্তু বেডের একটা বেড, মানে বিশেষ করে তাদেরকে তো ভর্তি হয়ে থাকতে হবে, সেই বেডের অপ্রতুলতা তো আছে। আর সাথে অন্যান্য সাবজেক্টগুলো যে সবগুলো কিন্তু বিভাগীয় পর্যায়ের ব্যাপারে যেটি বলছিলেন, এই গল্পটা আমি মনে হয় কতগুলো প্রোগ্রাম করেছি আমি জানি না, সে এক আছে গল্প। এখন আবার শুনছি যে আবার ক্যান্সার ইনস্টিটিউট, ক্যান্সারের সেন্টারের সাথে আরো কিছু সেন্টার আবার যোগ করা হচ্ছে, মানে 8টা সেন্টার তো ক্যান্সার, কিডনি, হৃদরোগ এবং ক্যান্সার, সাথে আরো কিছু গাইনি অনকোলজি, এন্টি অনকোলজি। কিন্তু এই আলোচনাটা শুরু হয়েছিল ক্যান্সার দিয়ে, তো সেখান থেকে আমরা আবার অন্যদিকে যাচ্ছি, সেটা দরকার আছে। আমি যেটি জানতে চাই যে বিভাগীয় পর্যায়ে সরকারি হাসপাতালগুলোর অবস্থা বেহাল দশা, যেমন টিএমএসএস এ আমরা গিয়ে দেখে এসেছি যে সেখানে এই যে রেডিওথেরাপি হচ্ছে, সব থেকে ভালো মেশিন, বা এরকম বিভাগীয় পর্যায়ে বেসরকারি পর্যায়ে কারা কারা এগিয়ে এসছে যাদের কাছে ক্যান্সারে ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে? আমার কাছে কেন জানি মনে হয়, সবার আগেই বলছি যে বেসরকারিভাবে হলেও সেটা সবকিছু মোটামুটি ঢাকা বেসড। আচ্ছা, সেটাও ঢাকা বেসড, কোন সেন্টার হয়তো তৈরি হয়েছে, কোন সেন্টার, যেমন আপনি যেটা বগুড়া টিএসএস বলছেন, বা আমাদের সিরাজগঞ্জে আছে, খাজা ইউনুস আছে, তারপর সিলেটে আছে, হ্যাঁ, তো এরকম কিন্তু পেরিফেরিতে কয়েকটা হচ্ছে। তবে আমি চাই যে এগুলো আরেকটু বেশি হোক, তবে এটা না যে সরকারিটাকে আগে এমফাসাইজ করতে হবে, এবং সরকারি গল্প তো আমার আপনার হাতে নাই, কিন্তু এখন মানুষের ওই সেন্টারগুলো জানা উচিত। এই সেন্টারগুলো কিন্তু আসলে চট্টগ্রামে আছে, চট্টগ্রামে এভারকেয়ার হয়েছে, সিলেটে আছে, তারপর বগুড়াতে আছে, এগুলো কিন্তু আসলে জানা দরকার যে না, তুমি একদম সবগুলো ঢাকায় এসে তুমি প্রাইভেট সেন্টারেই করছো, কিন্তু তোমার বাড়ির কাছেই কিন্তু একটা আছে। আবার হয়তো দেখা যাচ্ছে যে সে ঢাকার একটা সেন্টারকে যত রিলাই করছে, তার অঞ্চলের কারণে সেটাকে রিলাই করছে না, মনে করছেন যে সব বিশেষজ্ঞ বোধহয় ঢাকায় উপস্থিত, ঢাকা, এবং আগে তো ছিল ভারতে, যে আমি দেশের বাইরে গেলে মনে দেশের বাইরের কথাটা তো আর উচ্চারণ করলাম, সেই আলোচনা আমরা করেছি অনেক। আপনাকে ধন্যবাদ ডাক্তার ইকরাম। আপনার কাছে জানতে চাই যে আমরা যখন সর্বাধুনিক চিকিৎসার কথা বলি, আমাদের খুব বড় কোনো বিশেষজ্ঞ, খুব সিনিয়রদের কাছে প্রাইভেটে কাজ করছেন বা কোনো সেন্টারের প্রধান, তখন তারা যতগুলো প্যারামিটারের কথা বলেন, যে ফটোথেরাপি, এই থেরাপি, টার্গেট থেরাপি,
এই অ্যাডভান্সমেন্ট যেখানে গেছে বা আপনি যখন প্রাইভেটে কাজ করছেন সেখানে যত কিছু পাচ্ছেন, যত ধরনের পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা, সেটার কতটুকু আমরা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে নিয়ে আসতে পেরেছি বা আছে? আমি বলবো সেটার সবটুকুই আমাদের ক্যান্সার সব ইনস্টিটিউটে আছে। সব আছে। যেমন আমি সার্জারির ক্ষেত্রে যদি বলি, এক হচ্ছে সার্জারির এখন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, যেটি হচ্ছে ব্রেস্টের আকৃতি ঠিক রেখে এবং অপোজিট ব্রেস্টের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে তার ক্যান্সার অংশটুকুকে কিন্তু রিমুভ করা হচ্ছে। আছে, এটা আমাদের হসপিটাল অ্যাভেলেবল। আরেকটি যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করি বা লাম্পেক্টমি করি, সেই ক্ষেত্রে খুব আর্লি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই এক্সিলাতে আমরা সার্জারি কমপ্লিট করব কি করব না, সেটার জন্য কিন্তু ডিউরিং অপারেশন একটি স্পেশাল টেকনিক মানে অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে যে আমরা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি বলি। এটি হচ্ছে যে অপারেশনকালীন সময়েই আমরা বগলে কোনো চাকা ক্যান্সার আক্রান্ত আছে কিনা সেটা কিন্তু আমরা কনফার্ম করতে পারি। এবং এটি আমরা ডুয়েল ট্রেসার ইউজ করি এখন। আগে শুধুমাত্র ডাই দিয়ে করা হতো, যে তখন ওই লিম্ফনোডটি তার রং চেঞ্জ করতো, কিন্তু এখন আমরা কিন্তু গামা ক্যামেরা, যেটা সর্বাধুনিক একটি ডিটেকশন পদ্ধতি, আমরা কিন্তু এখন বোথ ডাই এবং গামা ক্যামেরা দিয়ে আমরা কিন্তু এই অ্যাফেক্টেড লিম্ফনোডটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি। এবং ইন দ্য সেম টাইম আমাদের হসপিটালে আমরা ফ্রোজেন সেকশন করতেছি। তার মানে তার হিস্টোলজিক্যাল কনফার্মেশন কিন্তু আমরা আমাদের হসপিটালে করতেছি, করে আমাদেরকে বলে দিচ্ছেন যে এখন এখানে এতগুলা লিম্ফনোড ক্যান্সার আক্রান্ত অথবা কোনো লিম্ফোডই ক্যান্সার আক্রান্ত নয়। তখন কিন্তু আমরা পরবর্তী অপারেশনটা ঠিক করতেছি। কারণ জানেন যে এক্সিলারি ডিসেকশনের কিছু সাইড এফেক্ট আছে, যেমন তার লিম্ফিডিমা তার ভিতরে অন্যতম একটি, যে হাত ফুলে যায়। অনেক আছে যে ব্রেস্টে অপারেশন করলে তার হাত ফুলে যায়, কিন্তু আমরা যদি এই সিলেক্টিভ লিম্ফনোড ডিসেকশন করতে পারি বা মিনিমাম লিম্ফনোড ডিসেকশন করতে পারি, তাহলে কিন্তু তার অপারেশন পরবর্তী এই কমপ্লিকেশন অনেক কমানো যায়। এটি গেল ব্রেস্টের ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে যে বিশেষ করে জানেন যে বাচ্চাদের সার্কোমা একটি খুব কমন রোগ। বাচ্চাদের, ইয়াং অ্যাডাল্ট যারা আছে তাদের সার্কোমা, এবং সার্কোমার কারণে বিশেষ করে লিম্ফ সার্কোমা যেগুলো, সেই ক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে তার অঙ্গহানি করে ফেলতে হতো। যেমন হাতে হয়েছে হাত অ্যাম্পুটেশন, পায়ে হয়েছে পা অ্যাম্পুটেশন। সেই ক্ষেত্রে একটি ইয়াং ছেলে তার মানসিকভাবে সে ভেঙে পড়ছে, তার পরিবার ভেঙে পড়ছে, এবং এটা তার বাবার জন্য কিন্তু অনেক বেশি কষ্টের। এখন কিন্তু এই লিম্ফ সেভিং সার্জারি কিন্তু আমরা করতেছি। তার মানে তার যে অংশে ক্যান্সার এফেক্টেড আছে, আমরা অংশটুকু এক্সারসাইজ করে দিয়ে আমরা কিন্তু এখানে একটি আর্টিফিশিয়াল পোস্টেসিস দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, তার লিম্ফটা সেভ হচ্ছে, সে পরবর্তীতে তার পরবর্তী চিকিৎসাগুলো সম্পূর্ণ করে সে কিন্তু একটি সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতেছে। একইভাবে উনি তো যেমন সার্জারির কথা বললেন, তেমন আমাদের ওই কেমোথেরাপি আর রেডিওথেরাপিও কিন্তু এটার কিন্তু আধুনিকতা অনেক আছে, এখনো আধুনিক। আমি আপনার কাছে আসছি, আমরা শেষ বিরতি নিয়ে এই আলোচনা পরে এসে শুনছি। আচ্ছা। ডাক্তার রুবিনা সুলতানা, আমি বিরতির আগে প্রসঙ্গ উঠতে গিয়ে আমরা থেমে গেলাম যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই জায়গাগুলোতে এটার আধুনিকায়ন কেমন হয়েছে? সেটাও আমি বলবো অনেক ভালো, অনেক ভালো, মানে আমাদের বিশ্বমানের মতোই। মানে সংখ্যায় কম কিন্তু যা হচ্ছে, কিন্তু সব যেমন আগে আসলে অনেক সময় বলতো যে 2D প্ল্যানিং রেডিওথেরাপির বিষয়ে, যে 2D 3D IMR VMAT, মানে অনেক, এখন তো আসলে অনেক কিছু আগিয়ে গেছে। মানে সেই হিসাবে বাংলাদেশে এখন আমাদের যে হাসপাতালে যেই মেশিনগুলো এখন চালু আছে, সেখানে আমরা কিন্তু 3D CRT IMR VMAT মানে একদম উচ্চতর চিকিৎসা আসলে সম্ভব। তবে আমাদের যে কিউ, যত পেশেন্ট, এত পেশেন্টকে আসলে এইভাবে আমরা সবগুলো দেওয়াটা আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে। যেমন দুটো মেশিনে এতগুলো কাভার দিচ্ছে না, সেক্ষেত্রে কিউটা হচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু একদম আমরা হাই লেভেলের বিশ্বমানের চিকিৎসাটা আমরা দিতে পারছি। সাথে আবার যদি আমি কেমোথেরাপির কথাও বলি, আমাদের এখানে কেমোথেরাপিও দিচ্ছে, ইমিউনোথেরাপি দিচ্ছে, টার্গেটেড থেরাপি দিচ্ছে, সবই কিন্তু আসলে আমাদের। এগুলো আপনি কত বছর আগে দেখেননি? আমি আসলে জাতীয় ক্যান্সার হাসপাতালে অনেক দিন থেকে আছি। আসলে এটা রিসেন্টলি 5-7 বছর থেকেই আসলে আমাদের এগুলো হচ্ছে। বিশেষ করে কেমোর ক্ষেত্রে, কেমো, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এটা তো মেশিন বেসড না, ঠিক আছে? তো মেশিন বেসড নার জন্য কিন্তু ওরা ওষুধ যেহেতু অ্যাভেলেবল বাংলাদেশে এখন, তো তারা প্রেসক্রাইব করতেই পারছেন, সব কিছুই সম্ভব হচ্ছে। প্লাস সার্জারি, ওনাদের মেশিন, ওনাদের দুইজন, মানে সার্জিক অনকোলজিস্টদের, আর একটা হচ্ছে মেশিন ভিত্তিক। আর আমরা রেডিয়েশন অনকোলজিস্ট
প্রসেসটা কিন্তু পুরোটুকুই আসলে রেডিয়েশন মানে মেশিনের উপরে নির্ভরশীল। তো মেশিনের এই ইয়েটার কারণে আমরা ইদানিং আমরা বেশি, তবে আরও আগে 2009-11 দিকে আমাদের কিন্তু এই মেশিনগুলো 3D CRTর মেশিনগুলো চালু ছিল, মাঝখানে একটু গ্যাপ, আর এখন কিন্তু আবারও সেই উন্নত মানের মেশিনগুলো আমাদের সম্ভব হয়েছে এবং আমরা দিচ্ছি। ডাক্তার ইকরাম, আমি একটু আশার কথা শুনতে চাই যে ক্যান্সার রোগী মাত্রই হারিয়ে যায়, সেটি দেশের বাইরে যায়, প্রাইভেটে যায়, মানে চলে যাচ্ছে চিকিৎসা না করে, কিন্তু এত কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়েও ঘুরে ফিরে ওই সরকারি আপনার কাছেই বা আপনাদের কাছেই আসছে, এই সংখ্যাটাই বা কেমন, বা এবং তাদের জন্য অবশ্যই আশার খবরও তো আছে, তাই না? তাদের অন্য কোথাও হয়তো যাওয়ার জায়গাও নেই, তাদের গল্প একটু শুনতে চাই। আমাদের ক্যান্সার হসপিটালে আমরা বলে থাকি যে সাধারণত যারা লোয়ার ক্লাস, মিডিল ক্লাস এবং ইভেন আপার ক্লাসের লোকজনও কিন্তু আমাদের ক্যান্সার হসপিটালে আসতেছেন, এবং খুব সাম্প্রতিক আমাদের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা একজন উনি ভর্তি হয়ে উনিও কিন্তু আমাদের ক্যান্সার হসপিটাল থেকে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসার কথা যেটা, যে আমাদের ক্যান্সার হসপিটালে আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা দিচ্ছি এবং আমাদের সামর্থ্যের ভিতর যতটুকু আছে তার সর্বোচ্চ দিয়ে কিন্তু আমরা পেশেন্টের বেটারমেন্টের জন্য কিন্তু আমরা ট্রাই করে যাচ্ছি। এবং যদি কোনো ক্যান্সার আক্রান্ত পেশেন্ট খুব প্রাথমিক পর্যায়ে আসেন তাহলে, এবং সে যদি যথোপযুক্ত চিকিৎসা পদ্ধতিগুলো গ্রহণ করে থাকে, তাহলে কিন্তু তার 5 বছরের বেঁচে থাকার হার মোর দ্যান 80%। অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে, কিছু ক্যান্সারের ক্ষেত্রে হয়তো কম, কিন্তু অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু 80%-এর বেশি, 70 to 80%-এর বেশি। কিন্তু এই যে বললেন যে উচ্চ পর্যায়ের একজন, এমন তো হওয়ার কথা ছিল যে একজন কেন না, মানে আমি ভেরি রিসেন্টলি বলতেছি, বাট উচ্চ পর্যায়ের অন্যরাও কিন্তু মানে এসে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তার রুবিনা সুলতান, আপনার কাছে জানতে চাই যে এই যে ভিসা জটিলতা বা যে কোনো কারণেই যে রোগী যাবার হার যে কমেছে পার্শ্ববর্তী দেশে, তাদের অনেকের চিকিৎসা তো আপনারা এখন দিচ্ছেন, কি মনে হয় তারা কতটা স্যাটিসফাই হচ্ছে বা তাদের গল্প কীরকম? তাদের গল্প দুই রকম, মানে কিভাবে বলবো, ওদের একটা অশান্তি যে আমি যেতে পারলাম না, মনে হয় আমি বাইরের দেশে গেলে আমি অনেক বেশি একটা পাবো। আবার কেউ কেউ, এই মিথগুলো কিন্তু আসলে এখন চেঞ্জ হয়ে গেছে, যখন সে দেখছে যে না বিশ্বমানের যে সে ভালো আছে। আমার এখন কিন্তু সবকিছু আসলে নেট দুনিয়া, মানে নেটে ওরা সার্চ করেই কিন্তু অলরেডি ট্রিটমেন্টটা সে বুঝে ফেলছে, আগেই কিন্তু যাচ্ছে। এবং যখন দেখছে যে আমাদের বিশেষজ্ঞ ডক্টররা ঠিক সেই লাইনেই চিকিৎসাটা প্রথমেই অফার করছে, বিশেষ করে আমি দেখি পেশেন্টদেরকে যে তারা কিন্তু একটা চিকিৎসা পদ্ধতি জেনেই কিন্তু ইদানিং আসতেছে, আসার পরে কিন্তু তারা দেখছে যে এই বিশেষজ্ঞ আমাকে কি বলছে, যখন দেখছে সেই লাইনের কথাগুলো বা ওই ট্রিটমেন্টগুলো ওগুলোই কিন্তু বাংলাদেশের ডক্টররাই দিচ্ছে, তখন কিন্তু সে একটু আশ্বস্ত হচ্ছে। এবং আফটার দ্যাট তারা যখন সেই চিকিৎসাগুলো ঠিকমতো পেয়ে ভালো থাকছে, তারা কিন্তু স্যাটিসফাইড। আমি বলবো কিছু কিছু পার্সন তো থাকবেই যারা হচ্ছে সেই হতাশা যে আমি গেলে বোধহয় অনেক কিছু করতাম, সেটা খুব কম পার্সেন্ট, তবে তারা স্যাটিসফাইড। কিন্তু সরকারি এবং বেসরকারি মিলে, সরকারিতে হয়তো সে লম্বা সিরিয়ালের কথাটাই বলতে পারে, কিন্তু বেসরকারিতেও এখন সব ধরনের চিকিৎসার যে পসরা নিয়ে আমরা বসে আছি, তাতে তো আসলে কারো যাওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। এখানে আমি একটু ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসা কিন্তু একক কোনো চিকিৎসা নয়, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে একজন ব্যক্তির ব্যক্তিগত মতামতে কিন্তু চিকিৎসা হয় না। অন্যান্য রোগ যেমন একজন বিশেষজ্ঞ চাইলেই তার মতো করে সে ট্রায়াল দিতে পারলো, দেখতে পারলো, কিন্তু ক্যান্সার চিকিৎসা কিন্তু অনেক দিনের গবেষণার ফল, গাইডলাইন। ক্যান্সার কিন্তু আমরা গাইডলাইন ফলো করে ট্রিট করি, এবং এই শুধু আমরা বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীতে কিন্তু একই গাইডলাইন ফলো করা হয়, যেটা আমরা বিশেষ করে NCCN গাইডলাইন যেটা বলে থাকি। এই NCCN গাইডলাইন কিন্তু সারা বিশ্বের মানুষ ফলো করে। প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বাংলাদেশের মতো করে আরেকটা গাইডলাইন তৈরি হয়, সেগুলো কি হয়েছে কিনা আমাদের ক্যান্সার চিকিৎসা? আমাদের কিছু ন্যাশনাল গাইডলাইন সেটা বলছি, একটি রোগের ক্ষেত্রে হয়েছিল, সেটা আমার জানা মতে স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে একটি ন্যাশনাল গাইডলাইন হয়েছিল, তারপরে সেটার আর আপডেটেড ভার্সন আসে না। বাকিগুলো হওয়ার প্রয়োজন আছে কি? অবশ্যই আমি মনে করি যে, কারণ এটি হচ্ছে কাস্টমাইজ হওয়া উচিত। একটি দেশের, আমার দেশের সম্পদ কেমন, আমাদের এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো হচ্ছে, বিদেশি যারা বড় বড় ফ্যাকাল্টি তারা আসছেন, আপনারা হয়তো হাতে কলমে দেখছেন, তিনি ওনার গবেষণা দিয়ে গেল, আপনারা পোস্টার প্রেজেন্টেশন করলেন, সব ঠিক আছে, কিন্তু এই গাইডলাইনটা তৈরি করবে তো দেশের সোসাইটি যারা আছে, তারা কেন করছে না? এটা আসলে হবে, সবাই এটা নিয়ে কিন্তু মানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং বিভিন্ন যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো হচ্ছে, এখানে কিন্তু নিয়মিত আলোচনা হচ্ছে। মানে বরং ওই কাজটা সহজ কিন্তু, তাই না? মানে আমরা যত একটা কনফারেন্সকে ঘিরে যত কিছুর পসরা আমরা বসাই,
গাইডলাইন তৈরি করাটা যাতে ম্যান্ডেটরি, এটা করে আমার ফেলা কাছে মনে উচিত। হয় ওইটাই এমফেসাইজ করা উচিত কারণ আমাদের দেশ আর আমার ডেভেলপ কান্ট্রির সাথে আমাদের মিলালে হবে না। প্লাস হচ্ছে আমাদের ডায়াগনোসিস ওরা যেভাবে বলে আর্লি ডায়াগনোসিস সেটা করছে ডাইস সিনিয়রদের বলে মনে করি আর কি। অবশ্যই, তবে আমাদেরও তো একটু দায়িত্ব আছে অবশ্যই। একটা রুবিনা সুলতান, আমরা ইনশাআল্লাহ। শেষের দিকে আমি আরো একটা বিষয় জানতে চাই যে আমরা যুগ যুগ ধরে শুনে আসছি ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে কোনো আলোচনা নেই। পরিবর্তিত পরিস্থিতি বা এই ৬-৭ বছরে যেমন মেশিনের পরিবর্তন হয়েছে, আমরা কি ওই রেজিস্ট্রির ক্ষেত্রে কোনো উদ্যোগ নিয়েছি বা নিচ্ছি? এখন হচ্ছে এখন জাতীয় ক্যান্সার হাসপাতালে হচ্ছে নিয়মিত প্রতি বছরই আমাদের একটা প্রতিটা সাবজেক্টের প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা রেজিস্ট্রি হচ্ছে এবং সেটা আবার কম্পাইল করে একসাথে আমাদের জাতীয় ক্যান্সার হাসপাতালে ইয়ারলি কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে। মানে এরকম কোন তবে আরো বেশি হওয়া উচিত, যেটা হচ্ছে যে এরকম বাৎসরিক ইয়েগুলো কোথাও মানে আলাদা অ্যানালিসিস হয় কিনা? হ্যাঁ হচ্ছে এখন হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে কি আসলে কম্বাইন্ডলি করতে হবে। শুধু আমি জাতীয় ক্যান্সার হাসপাতালকে আমি এমফাসাইজ করব তাহলে হবে না, এটা সব হাসপাতালগুলো থেকে যদি আমি পুরো ডাটা পাই তাহলে কিন্তু আসলে বাংলাদেশের ওই রিপ্রেজেন্টেটিভ মানে রিয়েল সিনারিওটা পাচ্ছি না। আমি শুধু জানছি জাতীয় ক্যান্সার হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ, কিন্তু অল রিয়েল সিনারিও কিন্তু পাচ্ছি না। সারা বাংলাদেশকে টার্গেট করে যে করা, টার্গেট করে এটা কিন্তু একটু কম। ক্যান্সার রেজিস্ট্রি হওয়াটা খুব জরুরি। ক্যান্সার রোগীদের জন্য দুটো কথা বলে আপনার কাছে শুনে আমরা শেষ করব। হ্যাঁ, ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে একটি যে আপনারা অপপ্রচারের শিকার হবেন না এবং আপনারা জেনে রাখুন যে কোনো ক্যান্সার যদি খুব প্রাথমিক পর্যায়ে আমরা শনাক্ত করতে পারি তাহলে ওই ক্যান্সার থেকে কিন্তু আমরা কোনো ক্ষেত্রে শতভাগ নিরাময় করতে পারি। তাই আপনার সচেতনতাই কিন্তু ক্যান্সারকে রুখে দিতে পারে এবং সেই সচেতনতার কারণে আপনি, আপনার পরিবার এবং দেশ কিন্তু বেঁচে যেতে পারে অনেক বড় একটি ভোগান্তি থেকে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিক্ষিপ্তভাবে দুজন তরুণ চিকিৎসক বলা যায়, আমরা সবাই তরুণ থাকতে চাই, তারা খুব চমৎকার করে নানান রকম আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আপনারা শুনুন, মানন, জানুন, অপপ্রচার থেকে দূরে থাকুন এবং ক্যান্সার যদি হয়ে যায় সেটি তো অনেক পরের কথা। ক্যান্সারের যদি সন্দেহ তৈরি হয় একেবারে সরাসরি আপনার নিকটবর্তী বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করুন, যিনি ক্যান্সার বিশেষজ্ঞ, তার কাছে যান। আমরা চাই যে বাংলাদেশে ক্যান্সারের কারণে আর কোনো প্রাণ যেন ঝরে না যায়, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।